মুভিটার শুরু হয় একটা কার অ্যাক্সিডেন্ট থেকে। আর আমরা দেখতে পাই রাতের বেলায় একদম খালি, একদম ফাঁকা একটা রোড দিয়ে নর্মালভাবে একটি কার যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই কারের স্টিয়ারিং ঘুরে আচানকভাবে সেই কারটি খুবই স্পিডে রাস্তার পাশ দিয়ে গিয়ে একটি নদীতে পড়ে যায়। রাস্তার আশেপাশে দুই একটা লোক এই ঘটনাটি দেখে একদম অবাক হয়ে যায় যে রাস্তায় কোনো মানুষ বা গাড়ি বা কোনো জীবজন্তু না থাকা সত্ত্বেও সেই কারটি এমনভাবে রাস্তার পাশ দিয়ে কেন চলে গেল। পরের দিন ঘটনাস্থলে সিনেমার হিরো এসিপি সুরজন সিং শেখাবত একে সুরি এবং সাব ইন্সপেক্টর দেবব্রত আসে ইনভেস্টিগেশন করার জন্য। সুরি রোডের আশেপাশে থাকা সেই দুই একজন মানুষকে পুছতাছ করে জানতে পারে যে কারটি একদম নর্মালভাবে চলে আসছিল, কিন্তু আচানক এমনভাবে কারের স্টিয়ারিং ঘুরে যায় যেমন কারের সামনে কোনো ভূতপ্রেত চলে এসেছিল, অথচ রুটে তখন কোনো কিছুই ছিল না। পুছতাছ করে সুরি এটাও জানতে পারে যে এই রুটের আশেপাশেই একটি রেড লাইট এরিয়াও রয়েছিল। পুছতাছ করার পর একটি ক্রেন এনে নদী থেকে সেই কারটিকে বের করা হয়। তারপর কারের ভিতরের ডেড বডি দেখে সেখানে থাকা সবাই একদম শক হয়ে যায়, কারণ কারের ভিতরে খুবই ফেমাস অ্যাক্টর সুপারস্টার আরমান কাপুরের ডেড বডি রয়েছিল। তারপর আরমান কাপুরের ডেড বডি হসপিটালে নিয়ে আসা হয়। সুরি সেখানে আরমান কাপুরের স্ত্রী সোনিয়া কাপুরের সাথে কথা বলে। সোনিয়া কাপুর সুরিকে বলে যে আরমান কাপুর সে কখনোই নিজে কার ড্রাইভ করতো না, তার ড্রাইভারই সবসময় কার ড্রাইভ করতো, আর সে কখনোই একাও থাকতো না, সবসময় তার সাথে তার স্পট বয় যুবরাজ থাকতো। কিন্তু শকিং ব্যাপার হয়েছে, আরমান কাপুরের সাথে সেদিন আর কেউই ছিল না। কারের ভিতরেও আরমান কাপুর ছাড়া আর কারোর ডেড বডি পাওয়া যায়নি। পরের সিনে দেখা যায় আরমান কাপুরের ছোটবেলার বন্ধু সঞ্জয় কেজরিওয়াল একটা এয়ারপোর্টে বসে রয়েছিল। সেখানে টিভিতে সঞ্জয় কেজরিওয়াল এই নিউজটা দেখতে পায় যে গতকাল রাতে সুপারস্টার আরমান কাপুরের রেড লাইট এরিয়ার আশেপাশে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হয়েছে আরমান কাপুর সেখানে কেন গিয়েছিল। তখন আমরা দেখতে পাই এই নিউজটা দেখে সঞ্জয় প্রচন্ড ঘাবড়ে গিয়েছিল। সাথে সাথেই সে আরমানের বাড়িতে এসে আরমানের স্ত্রী সোনিয়াকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই এই কাহিনীর আরেকটি মেইন ক্যারেক্টার তাইমুরকে। তাইমুর শশী নামের একটি দালালের জন্য কাজ করত, আর এক পায়ে ল্যাংড়াও ছিল তাইমুর। তো ল্যাংড়াতে ল্যাংড়াতে তাইমুর শশীর কাছে এসে এই ব্যাড নিউজটা দেয় যে সুপারস্টার আরমান কাপুর অফ হয়ে গেছে। তখন দেখা যায় খবরটা শুনতেই শশী খুব বড় একটা ঝাটকা খেয়ে যায়। বোঝা যাচ্ছে আরমানের সাথে তার কোনো না কোনো লিঙ্ক রয়েছিল। সাথে সাথেই শশী তাইমুরকে পাঠিয়ে দেয় একটি নতুন সিম আনার জন্য। শশীর সাথে সেখানে তার গার্লফ্রেন্ড মল্লিকাও রয়েছিল। রেড লাইট এরিয়ার ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়ে শশী মল্লিকাকে একেবারে কিনে এনেছিল। শশী কিছুটা বইয়ের সাথে সবুজ রঙের একটি ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে অন্য একটা ব্যাগের ভিতরে রেখে মল্লিকাকে বলে সে কিছুদিনের জন্য গাঁয়ে চলে যাবে। তো যদি কেউ এসে তার কথা জিজ্ঞেস করে তাহলে সে কোনো কিছুই জানি না বলে বলতে। কিছুক্ষণ পর তাইমুর একটা নতুন সিম এনে শশীকে দেয়। নতুন সিম মোবাইলে লাগিয়ে শশী তার পুরনো সিমটা মাটিতে ফেলে দেয়। তখন শশীর হাউভাউ দেখে তাইমুর বুঝতে পারে যে শশী কোনো কিছু লুকাচ্ছিল, হতে পারে সে বড় কোনো লাফড়াতে জড়িয়ে রয়েছিল। এসব বুঝতে পেরে তাইমুর একটু চালাকি করে শশীর পুরনো সিমটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই সুরির বাড়িতে সুরি, তার স্ত্রী রোশনি এবং তাদের দুজন বন্ধু সবাই একসাথে মিলে ডিনার করছিল। এখানে আমরা সুরির পারিবারিক জীবনের ব্যাপারে কিছুটা জানতে পারি। যেমন কয়েক বছর আগে সুরির খুবই সুন্দর একটি পরিবার ছিল। সুরি, রোশনি আর তাদের 8 বছরের ছেলে করণকে নিয়ে খুবই হাসি খুশির খুবই সুন্দর একটা পরিবার ছিল। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় করণের মৃত্যু হয়ে যায়, যার পর থেকেই সুরি আর রোশনির জীবন একদম উলটপালট হয়ে যায়। তাদের জীবন থেকে হাসি খুশি একেবারে চলে গিয়েছিল। দুজন একসাথে তো থাকতো, কিন্তু মনের দূরত্বটা অনেক বেড়ে গিয়েছিল। একজন আরেকজনের সাথে খুব কমই কথা বলতো। রোশনির তো একজন সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টও চলছিল। তবে সেই দুর্ঘটনাটা কি হয়েছিল এটা আমরা কাহিনীর আরেকটু আগেই জানতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই রোশনি একদিন একা একা তার ঘরে কাজ করছিল। তখন ফেনি মিস্ত্রি নামের এক মহিলা তার ঘরে আসে। ফেনি বলে সে হয়েছে তাদেরই প্রতিবেশী, যখনই কোনো কিছুর দরকার হবে তাকে বলতে, তার কাছে সবকিছুর জোগাড় আছে। ফেনির জন্য চা বানাতে রোশনি ভিতরে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই ফেনি খুবই অদ্ভুতভাবে ঘরের চারিদিকে আর সবকিছুই ভালো করে দেখছিল, যেমন সে কোনো কিছুর খোঁজ করছিল।
হঠাৎ ফেনি মিস্ট্রি একটা বক্স থেকে করণের একটা ফটো দেখতে পেয়ে সে রহস্যময় একটা হাসি দেয়। রোশনি চা নিয়ে ফিরে আসার পর ফেনি রোশনিকে নানান প্রশ্ন করতে থাকে, যেমন তোমাদের বিয়ের কত বছর হয়েছে, ঘরে কে কে রয়েছে আর কে কি করছে, এই সব কিছু খুবই অদ্ভুতভাবে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে দেখা যায় সুরি আরমানের বাড়িতে আসে সোনিয়ার সাথে কথা বলতে। সেখানে তখন আরমানের বন্ধু সঞ্জয়ও রয়েছিল। সঞ্জয়ের দিকে সুরি কিছুটা সন্দেহের নজরে চেয়ে সোনিয়াকে জিজ্ঞেস করে যে তাদের পারিবারিক জীবনে কি কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের প্রবলেম রয়েছিল নাকি, কারণ যে রোডে আরমান কাপুরের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রোডটা তাদের বাড়ির দিকে পড়ে না। তাহলে শুটিং শেষে আরমান কাপুর তার বাড়ির দিকে না এসে সেখানে সেই জায়গাতে কেন গিয়েছিল আর কি করতে গিয়েছিল? সোনিয়া কাপুর বলে, আমাদের মাঝে এমন কোনো সমস্যা ছিল না যার জন্য আরমান কাপুর সুইসাইড করবে। আর আমাদের অ্যাকাউন্টেন্ট আমাকে বলেছে সে নাকি আরমান কাপুরকে সেদিন রাতে 20 লাখ টাকা ক্যাশ দিয়েছিল। সুরি তারপর অ্যাকাউন্টেন্ট আর স্পট বয় যুবরাজকে জিজ্ঞেস করে জানতে পারে যে আরমান কাপুর অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সেদিন সবুজ রঙের একটি ব্যাগে করে ক্যাশ 20 লাখ টাকা নিয়ে গিয়েছিল। সুরি বলে, কারের ভিতরে তো কোনো ধরনের সবুজ রঙের ব্যাগ পাওয়া যায়নি। অ্যাকাউন্টেন্ট আরও বলে যে শুধু সেদিন নয়, এর আগে আরও 2 বার আরমান কাপুর তার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল। একবার তো সে নিজে হোটেল লিডোতে গিয়ে হোটেল রিসেপশনিস্ট মুরগনের হাতে টাকা দিয়ে এসেছিল। আর এই হোটেল লিডো হয়েছে সেখানেই যেখানে আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কিছুটা দূরেই। হোটেল লিডোতে এসে সুরি ম্যানেজারকে জিজ্ঞেস করায়। ম্যানেজার বলে, রিসেপশনিস্ট মুরগন সে তো অনেক আগেই হোটেল ছেড়ে চলে গিয়েছে, এখন সে কোথায় থাকে এটা আমরা কেউই জানি না। এদিকে নতুন সিম দিয়ে শশী কোনো একজনকে কল করে বলে যে তার পাওনা বাকি 30 লাখ টাকা তাড়াতাড়ি দিতে। সেই লোকটি শশীকে বলে সে কি আরমান কাপুরকে খুন করেছে। শশী বলে সে এই ঘটনা থেকে অনেক অনেক দূরে রয়েছে। পরের সিনে দেখা যায় সুরি আর রোশনি বাচ্চাদের একটা প্রোগ্রাম দেখে বাড়ির দিকে যাচ্ছিল। তখন ফেনি মিস্ট্রি আচানক তাদের সামনে চলে আসে আর খুবই রহস্যময়ভাবে ফেনি সুরির সাথে কথা বলতে থাকে। বোঝা যাচ্ছে সে তাদের ব্যাপারে অনেক কিছু জানে। ফেনির কথা শুনে সুরি আর রোশনি দুজনেই একটু অবাক হয়ে যায়। হঠাৎ ফেনি মিস্ট্রি সুরিকে বলে, আমার কাছে তোমার ছেলে করণের একটা মেসেজ আছে। করণ নামটা শুনতেই সুরি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সুরি ফেনিকে অনেক বকাশকা দিয়ে বলে, এই ব্যাপারে আমরা কোনো কিছুই জানতে চাই না, আর আজকের পর থেকে তুমি আমাদের সাথে কখনোই দেখা করবে না। এই বলে সুরি রোশনিকে নিয়ে ঘরের ভিতরে চলে যাচ্ছিল। তখন ফেনি মিস্ত্রি জুড়ে জুড়ে বলতে থাকে যে করণ বলেছে সে যেখানেই রয়েছে খুবই ভালোভাবে রয়েছে, জাস্ট একবার সে তার দাদা আর মাম্মার সাথে কথা বলতে চায়। এসব শুনে সুরি আরও রেগে যাচ্ছিল, কিন্তু রোশনিকে দেখা যায় ফেনির কথা শুনে একদম শকড হয়ে গিয়েছিল। ঘরের ভিতরে এসে সুরি বলে, সামান্য কিছু টাকার জন্য মানুষ এত জঘন্য কাজ কিভাবে করতে পারে? কিন্তু রোশনি বলে, আমার মনে হয় ফেনি সত্যি কথাই বলছে, আর না হয় সে কি করে জানলো যে করণ তোমাকে দাদা বলে ডাকতো? সুরি বলে, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি কিভাবে এসব কথাই বিশ্বাস করতে পারো? করণ মরে গিয়েছে রোশনি, আর মরা মানুষ কখনোই কথা বলতে পারে না। এসব বলে সুরি তার কার নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর কার চালাতে চালাতে সুরি সেই দুর্ঘটনাটা মনে করতে থাকে। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই করণের সাথে কি হয়েছিল। আসলে হয়েছিল কি, পুরো পরিবার একটি নদীর কিনারে পিকনিকে গিয়েছিল। সেখানে তখন সুরি আর রোশনি নদীর পাশেই একটা জায়গাতে শুয়ে শুয়ে রেস্ট করছিল। আর তখন করণ এবং তার বন্ধু রোশনিকে বলে পাশেই একটু ঘুরতে চলে যায়। ঘুরতে ঘুরতে ওরা নদীতে থাকা একটি মেশিনের নৌকায় চড়ে নৌকাটি স্টার্ট করে কিছুটা দূরে চলে যায়। কিন্তু 8 বছরের ছোট ছোট বাচ্চারা ওরা কিভাবে সেই নৌকাটিকে কন্ট্রোল করতে পারবে? তাই দেখতেই দেখতে সেই নৌকাটি নদীর মাঝখানে গিয়ে পাল্টে যায়। শব্দ শুনতে পেয়ে রোশনি আর সুরি দৌড়ে গিয়ে নদীতে জাম্প মেরে করণের বন্ধুকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু করণকে ওরা খুঁজে পাচ্ছিল না। অনেক সময় নদীতে খোঁজাখুঁজি করার পরও সুরি আর রোশনি করণকে কোথাও খুঁজে পায় না। এভাবেই সুরি আর রোশনি তাদের একমাত্র সন্তান করণকে হারিয়ে ফেলেছিল। আর এখান থেকেই রোশনি এবং সুরির জীবন একেবারে বদলে গিয়েছিল। এই দুর্ঘটনার জন্য আর সবকিছুর জন্য সুরি নিজেকেই দায়ী মনে করে। সুরি ভাবে সে যদি না শুয়ে করণের সাথে খেলতে যেত বা করণকে খেলতে যাওয়ার জন্য নিষেধ করত, তাহলে এসব কখনোই হতো না। এসব ভাবতে ভাবতে সুরি অনেক ইমোশনাল হয়ে রাস্তার এক পাশে কার থামিয়ে একা একা খুব কাঁদছিল। আর তখনই সেখানে রোজি নামের একটি মেয়ে এসে কারের দরজা নক করে। রোজি ছিল রেড লাইট এরিয়ার একটি টপ লিস্টের কল গার্ল। সুরিকে কাঁদতে দেখে রোজি বলে, মনে হচ্ছে তুমি অনেক দুঃখে রয়েছ, তোমার ভালোবাসার দরকার, আমাকে নিয়ে চলো তোমার সাথে। সুরি বলে, বাঘ ইহাসে আমি একজন পুলিশ অফিসার। রোজি বলে, তাহলে আমাকে অ্যারেস্টই করে নাও। সুরি বলে, আর তাতে কি হবে, তুমি এমনিতেই নরকে রয়েছ। রোজি বলে, নরকে আছি, তবে স্বর্গের রাস্তা জানা আছে। এখান থেকে একটু দূরেই হোটেল লিডো রয়েছে, আর সেই হোটেলের প্রত্যেকটি রুমে রুমে স্বর্গ রয়েছে।
হোটেল লিডর নাম শুনেই সুরি একটু চমকে ওঠে, কারণ আরমান কাপুরের কেসে হোটেল লিডর নাম জড়িয়ে আছে। তাই সাথে সাথে সুরি রোজিকে তার কারের ভিতরে বসিয়ে হোটেল লিডর রিসেপশনিস্ট মুরগনের কথা জিজ্ঞেস করে। রোজি বলে মুরগনের এইডস হয়েছে, তার জন্য হোটেল ম্যানেজার মুরগনকে অনেক আগেই তাড়িয়ে দিয়েছে। সে এখন তার গাঁয়ের বাড়িতে পরে পরে মরছে। ইনফরমেশন পেয়ে সুরি রোজিকে গুড নাইট বলে চলে যাচ্ছিল। রোজি তখন বলে, আমাকে নিয়ে যাও স্যার, আমি তোমার অনেক কাজে আসব। সুরি বলে, যখন দরকার হবে আমি তোমাকে খুঁজে নেব। পরের দিন সুরি দেবব্রতকে মুরগনের অ্যাড্রেস দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। দেবব্রত মুরগনের বাড়িতে এসে দেখে যে সত্যিতেই মুরগন এইডসের বিমারে ভুগছিল। তারপর মুরগনের কাছ থেকে দেবব্রত বেশি কিছু তো জানতে পারে না, শুধু শশী নামের একজন দালালের নাম জানতে পারে যে হোটেল লিডোতে মেয়েদেরকে সাপ্লাই করত। তারপর সুরির টিম শশীর তালাশ করতে করতে মল্লিকার কাছে পৌঁছে যায়। সুরি মল্লিকাকে বলে, শশী অনেক প্রবলেমে রয়েছে, তার জন্য সত্যি করে বলে দাও শশী এখন কোথায় আছে। মল্লিকা বলে, জানি না। সুরি বলে, শশী কি আরমান কাপুরের সাথে কখনো দেখা করেছিল? মল্লিকা বলে, আমি কিচ্ছু জানি না সাহাব। আসলে মল্লিকা জানতো যে আরমান কাপুরের অ্যাক্সিডেন্টের আগে শশী আরমানের সাথে দেখা করেছিল, কিন্তু শশীর নিষেধ করে যাওয়ার কারণেই মল্লিকা সুরিকে কোনো কিছুই বলে না। তারপর কোনো রকমের সুরি তাইমুরের নাম জানতে পারে, যেমন তাইমুর শশীর জন্য কাজ করত। সাথে সাথেই দেবব্রত তাইমুরকে তুলে সোজা লকআপে নিয়ে আসে। তারপর তাইমুরকে কিছুটা মারধর দিয়ে শশীর সাথে যোগাযোগ হলেই সুরিকে জানাতে বলে তাইমুরকে ছেড়ে দেয়। লকআপ থেকে ফিরে আসার সময় তাইমুর একজন হাবলদারের কাছ থেকে জানতে পারে যে শশী নাকি আরমান কাপুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে পালিয়েছে। এটা জানতে পেরে তাইমুর তো একদম শক হয়ে যায়। সাথে সাথেই সে তার রুমে এসে শশীর পুরনো সিমটা তার মোবাইলে লাগিয়ে লাস্ট ডায়াল করা নাম্বারটা ডায়াল করে। আর কল রিসিভ হতেই ও পাশ থেকে এক লোক শশীকে মনে করে বলতে থাকে যে বারবার কল করলে প্রবলেম হয়ে যাবে, তার জন্য আগামীকাল 8টার সময় মেলার মাঝে এসে তুমি তোমার বাকি টাকাগুলো নিয়ে যাও। অন্যদিকে হোটেল লিডোতে এসে সুরি রোজির সাথে দেখা করে রোজিকে শশীর ব্যাপারে জিজ্ঞেস করায়। রোজি বলে, শশী হয়েছে একটা জঘন্য টাইপের ব্যক্তি, আগে সেও শশীর জন্য কাজ করত। সুরি বলে, শশী এখন কোথায় আছে? রোজি বলে, সে জানে না শশী এখন কোথায় আছে। পরের সিনে দেখা যায় রোশনি তার দরজার সামনে একটি চিঠি পায়। চিঠিতে করণ বলছে যে আমি করণ, আর আমি শুধু একবার আমার মাম্মা আর দাদার সাথে কথা বলতে চাই। চিঠিটা পরে রোশনি সোজা চলে আসে ফেনি মিস্ত্রির বাড়িতে। তারপর দেখা যায় ফেনি মিস্ত্রি কিছু তন্ত্রমন্ত্র বলে করণের আত্মাকে ডেকে আনে সেখানে। তারপর করণ ফেনিকে যা কিছু বলে ফেনি মিস্ত্রি সেই সব কিছু একটা কাগজের মধ্যে লিখে যায়। ফেনির সাহায্যে করণ রোশনিকে বলে যে আমি তোমার সাথেই আছি মাম্মা, আর আমার কথা ভেবে তুমি আর দাদা দুঃখী হওয়ার দরকার নেই। আমি যেখানেই আছি খুবই ভালো আছি। আমি শুধু চাই তোমরা আগের মতো হাসি খুশিতে থাকো। আর যেভাবে আজ তুমি এসেছো আমার সাথে কথা বলতে, যদি একবার দাদাও আসে আমার সাথে কথা বলতে, তাহলে আমি অনেক খুশি হব। এভাবে করণের সাথে কথা বলে অনেকদিন পর রোশনি খুবই খুশি হয়। আর অন্যদিকে দেখা যায় দাদাকে মানে সুরিকে। সুরি তার অফিসে বসে রোজির কথা ভাবছিল। আর তখনই সুরির টিম এই খবরটা পায় যেমন গতকাল মেলার মাঝে কেউ শশীকে শুট করে মেরে ফেলেছে। শশীর ডেড বডির সাথে বড় একটি ব্যাগের ভিতরে 20 লাখ টাকাও খুঁজে পেয়েছে পুলিশ। এদিকে তাইমুরও এই খবরটা শুনতে পায় যে শশীকে কেউ উড়িয়ে দিয়েছে। তাইমুরের মাথায় তখন কিছু কুবুদ্ধি জাগতে শুরু হয়, যেমন আরমান কাপুর শশীকে কেন 20 লাখ টাকা দিয়েছে, আর শশী বা কি গেম খেলছিল। এসব ভাবতে ভাবতে তাইমুরের হঠাৎ মনে পড়ে সেদিন শশীর ঘরে সে একটি সবুজ রঙের ব্যাগ দেখেছিল। হতে পারে শশী সেই ব্যাগে 20 লাখ টাকা লুকিয়ে রেখেছে। এটা ভেবে তাইমুর ম্যাডামের কিছু লোক নিয়ে শশীর ঘরে এসে মল্লিকাকে ধরিয়ে দেয়। ম্যাডামের লোক জবরদস্তি মল্লিকাকে ধরে আবার তাকে তার পুরনো দান্দায় নিয়ে যায়। মল্লিকা চলে যাওয়ার পর তাইমুর ঘরের ভিতরে ঢুকে সবকিছু ভালোভাবে খোঁজ করে, কোথাও কোনো টাকা তো পায় না, কিন্তু সেখানে সে একটি সিসি ক্যামেরার ডিভিডি পায়। ডিভিডি প্লে করে তাইমুর দেখে যে হোটেল লিডো থেকে আরমান কাপুর ও তার এক বন্ধু আর রোজি ওরা 3 জন হোটেল থেকে বের হচ্ছিল। রোজিকে দেখে তাইমুরের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেমন 3 বছর আগে তাইমুর দেখেছিল রোজি অনেক ঘায়াল অবস্থায় পড়ে রয়েছিল আর একজন ডাক্তার রোজির চেক আপ করছিল। শশী তখন তাইমুরকে বলেছিল যে এই ব্যাপারে যদি সে কাউকে কোনো কিছুই বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। ফ্ল্যাশব্যাকের পর তাইমুর সেই নাম্বারটিতে আবার কল করে, আর তখন আমরা দেখতে পাই যে সেই ব্যক্তিটি আর অন্য কেউ ছিল না, সে ছিল আরমান কাপুরের বন্ধু সঞ্জয় কেজরিওয়াল। তাইমুর সঞ্জয়কে বলে, আমি জানি গতকাল তোমরা শশীকে মেলায় ডেকে তাকে মেরে ফেলেছ। আমার কাছে শশীর পুরনো সিম রয়েছে যার মধ্যে তোমার নাম্বার রয়েছে, আর হোটেল লিডোর একটি সিসিটিভি ফুটেজও রয়েছে, যেগুলো পুলিশের হাতে লাগলে তোমার বাঁচা মুশকিল হয়ে যাবে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও।
এদিকে রোশনি তার সাইকিয়াট্রিস্টের অ্যাডভাইস নিয়ে ধীরে ধীরে সুরির কাছে আসার চেষ্টা করে, সুরির সাথে কথা বলে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করে, যাতে যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে সুরি আবার আগের মতো নর্মাল হতে পারে। কিন্তু দেখা যায় করণকে হারানোর দুঃখ আর কেসের টেনশনে সুরি আরও দুঃখের গভীরে চলে যাচ্ছিল। সুরির এখন কোনো কিছুতেই ভালো লাগে না, শুধু রোজির সাথে কথা বলতে ভালো লাগে, কারণ রোজির কাছ থেকে পাওয়া ইনফরমেশন সুরির কেসেও সাহায্য হচ্ছিল। তার জন্য সুরি এখন বেশি বেশি সময় রোজির সাথে কাটাতে শুরু করে। এমনই একদিন রোজি সুরিকে একটা জায়গায় নিয়ে আসে। সুরি জিজ্ঞেস করে এটা কোন জায়গা? রোজি বলে এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ আসে না। যখন আমাকে কোনো জায়গাতেই খুঁজে পাবে না তখন আমি তোমাকে এই জায়গাতেই মিলবো। সুরি জিজ্ঞেস করে শশী কি তোমাকে কখনো আরমান কাপুরের কাছে পাঠিয়েছে? রোজি বলে আরমান কাপুরের সাথে তো না, তবে আরমানের এক বন্ধু নিখিলের সাথে সে একবার লং ড্রাইভে গিয়েছিল, তখন তাদের সাথে আরমান এবং তার আরও একজন বন্ধু রয়েছিল। এই ঘটনাটা প্রায় 3 বছর আগের, যখন আরমান কাপুর স্টার ছিল না। বাস তারপর একটু সময় চুপ থাকার পর রোজি আবার সুরিকে বলে যে আজ থেকে 3 বছর আগে আমার একটা বন্ধু কিছু লোকের সাথে বাইরে কোথাও গিয়েছিল, সেখান থেকে সে আর কখনো ফিরে আসেনি। সে জীবিত আছে না মরে গিয়েছে কেউ এর কিছু যায় আসে না। চিন্তার বিষয় স্যার, এক রাতে এমনভাবে একটি মেয়ে কোথাও গায়েব হয়ে যায় আর কেউ কিছু বলারও নেই। সুরি বলে তুমি পুলিশে রিপোর্ট করেছিলে? রোজি তখন বলে আমাদের মতো লোক গুনার মাঝেও আসে না, তো যারা গুনার মাঝেই নেই তারা কিভাবে গায়েব হতে পারে স্যার? সুরি একদম চুপ হয়ে যায়। রোজির মুখে নিখিলের নাম জানতে পেরে সুরি পরের দিন চলে আসে নিখিলের বাড়িতে, কিন্তু নিখিলের এই সময় পুরো শরীর প্যারালাইজড থাকায় সুরি তার কাছ থেকে কোনো কিছুই জানতে পারে না। তারপর একদিন সুরি দেবব্রতকে নিয়ে আসে তার বাড়িতে। রোশনি তখন ঘরে ছিল না। ভিতরে গিয়ে সুরি ফেনির হাতে লেখা করণের কিছু চিঠি পায়, যেগুলো দেখে সুরি বুঝে যায় রোশনি কোথায় গিয়েছে। সাথে সাথেই সুরি ফেনির ঘরে এসে ফেনির উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে করণের আত্মাকে তার সামনে নিয়ে আসতে। ফেনি বলে এই কাজ সে করতে পারে না, শুধু আত্মারা চাইলে যে কোনো রূপ ধরে মানুষের সামনে আসতে পারে, মানুষ চাইলে না। ফেনি সুরিকে আরও বলে যে তুমি তোমার দুঃখের ইলাজ করো, আর না হয় দুঃখ আরও বাড়বে। আত্মারা আমাদের মতো দুঃখী মানুষদের কাছেই চলে আসে, কারণ ওরা পাবে যে আমরাও তাদের মতোই একজন। সুরি রোশনিকে টেনে ফেনির ঘর থেকে বেরিয়ে এসে বলে এসব ফালতু কথায় তুমি কিভাবে বিশ্বাস করতে পারো? রোশনি বলে ফেনি আমাকে এমন কিছু কথা বলেছে যেগুলো শুধু করণ জানতো। করণ সত্যিতেই আমাদের সাথে কথা বলতে চায়, তুমি শুধু একবার করণের সাথে কথা বলো। সুরি বলে তুমি পাগল হয়ে গেছো রোশনি, তোমার চিকিৎসার দরকার। রোশনি বলে আমি যা কিছু করছি এতে আমার মন খুশি হয়। তুমি যেমন রাতের পর রাত ঘরে আসো না, কোনো একজনের কাছে যাও, তার সাথে কথা বলো, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি কারণ এতে তোমার মন খুশি হয়। তাহলে আমি কেন এসব করব না যাতে আমার মন খুশি হয়? দেবব্রতের সামনেই রোশনি সুরিকে মনের ইচ্ছা মতো কথা বলে ব্যাগ শেক প্যাক করে সে চলে যায় তার এক বন্ধুর বাড়িতে। সুরিও এখান থেকে চলে আসে রোজির ঠিকানায়। দুঃখী আর ক্লান্ত সুরি রোজিকে দেখে তার সামনে কাঁদতে থাকে। রোজি তখন সুরিকে সাথে নিয়ে হোটেল লিডোতে একটি রুমের ভিতরে চলে আসে। সেখানে সুরি রোজিকে করণ আর রোশনির ফটো দেখিয়ে তার সব মনের দুঃখ বলতে থাকে। তারপর রোজি সুরিকে বলে তার একটা কাজ করতে। শশীর গার্লফ্রেন্ড মল্লিকা সে খুবই বিপদে আছে, তাকে একটু সাহায্য করতে। পরের দিন সুরি ম্যাডামের আড্ডায় এসে মল্লিকার সাথে কথা বলে। মল্লিকা সুরিকে বলে শশী ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়ে আমাকে এখান থেকে একেবারে নিয়ে গিয়েছিল, কিন্তু শশী মরে যাওয়ার পর ম্যাডামের লোক মারধর করে আমাকে জবরদস্তি আবার এই দান্দায় লাগাচ্ছে। সবকিছু শুনে সুরি ম্যাডামের লোকেদের 2-1টা মুখা মেরে মল্লিকাকে এখান থেকে এনে একটা আশ্রমের মধ্যে রেখে দেয়। হেল্প করার জন্য মল্লিকা সুরিকে থ্যাংক ইউ বলে। সুরি বলে থ্যাংক ইউ আমাকে নয় রোজিকে বলো। কিন্তু রোজি কে? মল্লিকা তাকে চেনেই না। মল্লিকা সুরিকে বলে সেদিন সে মিথ্যা কথা বলেছিল, আসলে সে জানতো যে রাতে আরমান কাপুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন শশী আরমানের সাথে দেখা করেছিল, কিন্তু কেন এটা সে জানে না। এই ব্যাপারে হয়তো তাইমুর কোনো কিছু জানে, কারণ ম্যাডামের লোক যখন মল্লিকাকে ধরে নিয়ে যাচ্ছিল তাইমুর তখন ঘরে ঢুকে শশীর সব জিনিস চুরি করছিল। সুরি বলে কি জিনিস? মল্লিকা বলে সবুজ রঙের একটি ব্যাগ যেটা আরমানের অ্যাক্সিডেন্টের রাতে শশী নিয়ে এসেছিল। মল্লিকার ইনফরমেশন পাওয়ার পর সুরির কেস মোটামুটি এক ধরনের সলভ হওয়ার রাস্তায় ছিল। অন্যদিকে দেখা যায় তাইমুরকে। সঞ্জয়কে কল করে তাইমুর 50 লাখ টাকা নীল রঙের একটি ব্যাগে ভরে আগামীকাল একটা ট্রেনে আসতে বলে, আর না হয় সিসিটিভি ফুটেজ আর শশীর সিম সুজা পুলিশের হাতে চলে যাবে। এখান থেকে তাইমুর চলে আসে নির্মলার কাছে। নির্মলা হয়েছে রোজি আর মল্লিকার মতোই ম্যাডামের এক মেয়ে। তাইমুর নির্মলাকে বলে
অনেক বড় একটা দান মারতে চলেছি। যদি প্ল্যান মতো সবকিছু হয় তাহলে আমরা দুজনেরই জীবন বদলে যাবে। এখানে তাইমুর ছিল ভিখারি ও ল্যাংরা, আর নির্মলার ছিল একটু বয়স বেশি, যার কারণে কেউ নির্মলাকে পাত্তা দিত না। কিন্তু তাইমুর নির্মলাকে অনেক ভালোবাসত। সঞ্জয়ের কাছ থেকে 50 লাখ টাকা পেয়ে নির্মলাকে নিয়ে তাইমুর এই নরক থেকে একেবারে চলে যেতে চাইছিল। তাইমুর নির্মলাকে তার প্ল্যান বলছিল, আর তখন দেখা যায় আড়াল থেকে লুকিয়ে রোজি সবকিছু দেখছিল। পরের দিন ট্রেনে এসে তাইমুর সঞ্জয়ের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চুপচাপ চলে আসে প্ল্যাটফর্মে। সেখানে প্ল্যান অনুযায়ী নির্মলা নীল রঙের একটি খালি ব্যাগ নিয়ে বসে রয়েছিল। তাইমুর খুব চালাকির সাথে টাকা ভর্তি ব্যাগ খালি ব্যাগের সাথে এক্সচেঞ্জ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সঞ্জয় ছিল তাইমুর থেকে আরও কমিনা। সে তার অনেকগুলো লোক তাইমুরের পিছনে পাঠিয়ে দেয় টাকার ব্যাগ নিয়ে তাইমুরকে মেরে ফেলতে। তারপর অনেকক্ষণ বাগমবাগ করার পর সঞ্জয়ের লোক একসময় একটা বিল্ডিংয়ের উপরে উঠে তাইমুরকে ধরে ফেলে, আর খালি ব্যাগ পেয়ে ওরা তাইমুরকে শ্যুট করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এদিকে তাইমুর ধীরে ধীরে মরে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে রোজি চলে আসে। রোজিকে দেখে তাইমুর এমনভাবে ভয় পায় যেমন ভূত প্রেত দেখলে মানুষ যেভাবে ভয় পায় ঠিক সেই রকম। রোজি তাইমুরকে বলে, তুই তো নিজেকে আমার একজন ভালো বন্ধু মানতে, তাহলে তুই কিভাবে আমার কথা একবারও ভাবলি না? তাইমুর প্রচণ্ড ভয় পেয়ে আস্তে আস্তে করে পিছনে যেতে থাকে, আর হঠাৎ পা স্লিপ করে তাইমুর বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। বিল্ডিংয়ের নিচে অনেক লোকেরা কাজ করছিল। তখন ওরা সবাই সঞ্জয়ের পাঠানো লোকেদেরকে দেখতে পেয়ে তাদের পিছনে ছুটে একজনকে ধরে ফেলে। অন্যদিকে দেখা যায় নির্মলা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্রেনে উঠে চলে যাচ্ছিল, কারণ তাইমুর আগেই বলে রেখেছিল যে সে যদি নাও আসতে পারে তখনও নির্মলা যেন ট্রেন মিস না করে। 50 লাখ টাকা নিয়ে নির্মলা তাইমুরের কথা ভেবে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। মরতে মরতে তাইমুর একটা ভালো কাজ করে গিয়েছিল, নির্মলাকে এই নরক থেকে একেবারে উদ্ধার করে গিয়েছিল। এদিকে সুরি আসার পর কাজের লোকেরা বলে যে তাইমুর মরার আগে একটা নাম উচ্চারণ করেছিল, সিমরন। সাথে সাথেই সুরি দেবরতকে পাঠিয়ে দেয় ম্যাডামের আড্ডায় সিমরন নামের কোনো মেয়ে সেখানে আছে কি না এই খোঁজ করতে। আর সুরি সঞ্জয়ের পাঠানো যে লোকটা বিল্ডিংয়ের নিচে ধরা পড়েছে তাকে কিছু ভয় দেখাতেই সে সবকিছু বলে দেয় যে শশী আর তাইমুরকে মারার সুপারি সঞ্জয় কেজরিওয়ালই তাকে দিয়েছিল। দেবরত সুরিকে কল করে বলে, সিমরন নামের একটি মেয়ে ম্যাডামের আড্ডায় তো ছিল, কিন্তু 3 বছর আগেই সে কোথাও পালিয়ে গিয়েছিল। সুরি তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সঞ্জয়কে অ্যারেস্ট করতে চলে আসে সঞ্জয়ের বাড়িতে। সঞ্জয় তখন বুঝতে পারে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সে আসল সত্যিটা কি সবকিছু বলতে শুরু করে, যেমন শশী আর তাইমুরকে মারার আসল কারণ হয়েছে ওরা তাকে ব্ল্যাকমেল করছিল। আসলে 3 বছর আগে সঞ্জয়, আরমান আর তাদের একজন বন্ধু নিখিল, ওরা 3 জন একটা পার্টিতে যাচ্ছিল। নিখিল শশীকে জানতো, তাই এনজয় করার জন্য নিখিল শশীকে কল করে তাদেরকে হোটেল লিডোতে নিয়ে যায়। সেখান থেকে ওরা সিমরন নামের একটি মেয়েকে পিক করে পার্টিতে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখা যায় নিখিল চলন্ত কারের ভিতরেই সিমরনের সাথে জবরদস্তি করছিল। তখন কারের দরজা খোলা ছিল নাকি অন্য কিছু, কোনো কিছু বুঝে ওঠার আগেই কারের দরজা খুলে ওরা দুজনই চলন্ত কার থেকে নিচে পড়ে যায়। নিখিল আর সিমরন দুজনেরই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সঞ্জয় এবং আরমান প্রথমে নিখিলকে কারের ভিতরে তুলে নেয়। তারপর আরমান কাপুর যখন সিমরনকে কারে তুলতে যাবে তখন সঞ্জয় তাকে নিষেধ করে বলে যে এরকম একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আমরা 3 জনেরই জীবন বরবাদ হয়ে যেতে পারে, তার চেয়ে বরং শশীকে কল করে বলে দে, যা করার ও করে নেবে। এই বলে ওরা 3 জন সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই যে সিমরন তখনও জীবিতই ছিল। এখান থেকেই তুলে নিয়ে শশী সিমরনের ট্রিটমেন্ট করেছিল, যেটা আমরা তাইমুরের ফ্ল্যাশব্যাকে দেখেছিলাম। আর এসব জানার পরেও তাইমুর না পুলিশকে কল করেছিল আর না সিমরনকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর তার জন্যই তাইমুর মরার আগে সিমরনকে দেখে ভয় পেয়েছিল। সঞ্জয় সুরিকে আরও বলে, এই ঘটনার 1 সপ্তাহ পর শশী তাদেরকে কল করে বলে যে সিমরন মরে গিয়েছে, তার লাশটাকে সে কোথাও গেড়ে দিয়েছে। আর তখন থেকেই শশী হোটেল লিডর সেই সিসিটিভি ফুটেজটি নিয়ে, যেটাতে আরমান, নিখিল আর সিমরন রয়েছিল, সেই ফুটেজটি নিয়ে সঞ্জয়কে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। সুরি তারপর সিসিটিভি ফুটেজে সিমরনকে দেখে একদম চমকে উঠে। সুরি বলে, এই মেয়েটাকে তো আমি চিনি, তার নাম তো হয়েছে রোজি, আর সেই তো আমাকে এই কেসের সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। সুরির সাথে সাথেই দেবরতকে হোটেল লিডোতে পাঠিয়ে দেয় রোজিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসতে। আর সে নিজে সঞ্জয়কে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। কারের ভিতরে সুরি সঞ্জয়কে বলে, শশী যখন প্রথমবার কল করেছিল তখনই যদি পুলিশকে সবকিছু বলে দিতে তাহলে আজ আরমান কাপুর আর বাকি সবাই মরতো না। এসব বলতে বলতে সুরি হঠাৎ কারের ব্যাক মিররে লক্ষ্য করে যে রোজি কারের পিছনের সিটে বসে রয়েছে। সাথে সাথেই সুরি পিছনে ফিরে দেখে কারের পিছনে কেউ ছিল না।
আচানক দেখা যায় রোজি রাস্তায় এসে কারের সামনে দাঁড়িয়ে রয়েছে। সুরি তখন রোজিকে বাঁচানোর জন্য কারের স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। আর ঠিক সিনেমার প্রথমে যেরকম ভাবে আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক সেই রকম ভাবে এখন সুরি আর সঞ্জয় কার সহ খুব স্পিডে নদীতে গিয়ে পড়ে যায়। জলের নিচে এসে সুরি লক্ষ্য করে সঞ্জয় মরে গিয়েছিল। সুরিও কারের ভিতরে একদম ফেসে গিয়েছিল। আর তখনই সুরি দেখে যে তার সামনে নদীর গভীর থেকে রোজি আসছিল সুরিকে বাঁচানোর জন্য। রোজি এসে কার থেকে সুরিকে বের করে ধীরে ধীরে করে নদী থেকে সুরিকে বের করে দেয়। আর তখন গিয়ে সুরি এবং আমরা অনেক কিছু বুঝতে পারি, যেমন রোজি আসলে ছিলই না, সে ছিল সিমরনের আত্মা। আর আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট কিভাবে ও কেন হয়েছিল, নিখিল কোন পাপের জন্য প্যারালাইজডে ভুগছিল, আর শশী, তাইমুর এবং সঞ্জয় ওরা সবাই এমনভাবে কেন মরেছে। আসলে 3 বছর আগে ওদের সবার ভুলের জন্য সিমরনের মৃত্যু হয়েছিল। চাইলে ওরা সিমরনকে হসপিটালে নিয়ে বাঁচাতে পারত, কিন্তু সিমরন একজন বেশ্যা ছিল বলে তার জীবনটাকে ওরা মানুষের জীবন বলে ভাবল না। এসবও সিমরনের এতটা দুঃখ হয়নি। সিমরনের দুঃখ হয় তখন যখন মৃত্যুর পর ইনসাফ তো দূরের কথা, কেউ তার কোনো খোঁজখবরও নেয়নি। হঠাৎ করে একটা মেয়ে এমনভাবে কোথাও গায়েব হয়ে যায়, কিন্তু একটাও মানুষ নেই যে এই ব্যাপারে কোনো কিছু বলবে বা চিন্তা করবে। মৃত্যুর পর কোনো ধরনের সৎ কাজ না করে শশী সিমরনের লাশটাকে মাটিতে গেড়ে দিয়েছিল, যার জন্য সিমরনের আত্মা মুক্তি পায়নি। তাই সে ফিরে এসেছিল বদলা নেওয়ার জন্য। সবকিছু বুঝতে পেরে সুরি অফিসে এসে তার সিনিয়রকে এসব কথা বলে। সব শুনে তার সিনিয়র বলে, কেউ তোমার এই আত্মার কথায় বিশ্বাস করবে না। আর তো আর পুরো ডিপার্টমেন্টের লোক তোমাকে নিয়ে কথা বলছে। তুমি নাকি রাতে ঘুমাও না, একা একাই হাওয়ার সাথে কথা বলো। তো এখন আসল সত্যিটা কি এটা ভুলে যাও, আর আমি তোমাকে যা বলছি এটাই হবে তোমার ফাইনাল স্টেটমেন্ট। সুরির মনে একদম শান্তি ছিল না। রোজির কথা, রোশনির কথা, ফেনির কথা আর করণের কথা, এসব কিছু ভাবতে ভাবতে সুরি চলে আসে রোজির ঠিকানায়। আর তখন তার একটা কথা খেয়াল হয়। রোজি তাকে একবার বলেছিল যে যখনই আমাকে কোনো জায়গাতেই খুঁজে পাবে না, তখন আমি তোমাকে এই জায়গাতেই মিলবো। এই কথাটা মনে হতেই সুরির মাথায় কিছু একটা উকি দেয়। সাথে সাথেই সুরি বড় একটি রড নিয়ে সেই জায়গাটির মাটি খুঁড়ে দেখে যে সেখানে সিমরনের কঙ্কাল রয়েছিল। তারপর মাটি থেকে কঙ্কাল বের করে সুরি সিমরনের আত্মার মুক্তির জন্য তার সমস্ত সৎ কাজ বা শেষ কাজগুলো নিয়ম অনুসারে করে সুরি তার ঘরে চলে আসে। এখন সুরিরও বিশ্বাস হয় যে মৃত্যুর পর আত্মারা চাইলে মানুষের সাথে কথা বলতে পারে। সুরি করণের এলাকা চিঠিগুলো নিয়ে সেখানে চলে আসে যেখানে করণের মৃত্যু হয়েছিল। চিঠিগুলো পড়তে পড়তে সুরি খুব জোরে জোরে কাঁদছিল। আর তখন রোশনিও চলে আসে সেখানে। রোশনি এসে ইমোশনাল সুরিকে জড়িয়ে ধরে। আর এখানেই এই মাস্টারপিস মুভিটির দি এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মাস্টারপিস মুভিটির কাহিনী কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আরও এমন ধরনের কাহিনীর জন্য। সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ।